রাঙাচ্ছে করোনার নতুন ধরন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন হাসপাতাল। মোকাবেলায় অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ। খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখম, পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 2 জন রিমান্ডে। 4 ফুট কমেছে কুমিল্লার গোমতী নদীর পানি, ফিরতে শুরু করেছে স্বস্তি। 2-1 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং ধসের ঝুঁকি নিয়েই চট্টগ্রামের পাহাড়ে বাস করছে অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে অনেককে, বাকিদেরও নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সাথে আছে তাবশির আলিজা। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। 5 বছর আগে বিশ্বকে বিপর্যস্ত করে তোলা করোনার নতুন ধরন আবারও চোখ রাঙাচ্ছে। এখনও তেমন ভীতি না ছড়ালেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল। সরকারের সতর্ক বার্তা এলেও চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতীত অভিজ্ঞতা থাকায় করোনার বিস্তার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক্ষেত্রে সচেতনতাই একমাত্র সমাধান। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। মানব সভ্যতার ইতিহাসে 2020 সালে দানব রূপে আবির্ভূত হয় ভাইরাস কোভিড-19। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে স্থবিরতা নেমে আসে পুরো বিশ্বে। ওই বছরের 8 মার্চ দেশে শনাক্ত হয় করোনা রোগী। সপ্তাহখানেক পর থেকেই বাড়তে থাকে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। একসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2020 সালের 8 মার্চ থেকে 2023-এর এপ্রিল পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় 1,53,56,000-এরও বেশি মানুষের। এতে করোনা শনাক্ত হয় 20,38,000 জনের। শনাক্তের হার 13.27%। মৃত্যু হয় প্রায় 29,000 রোগীর। তবে সুস্থের সংখ্যাও কম নয়। চরম মানবিক বিপর্যয়ের বিশাল উপাখ্যানটি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসকরা যাকে শক্তিশালী ওমিক্রনের JN.1 ভেরিয়েন্টের উপধরন বলছেন। চলতি মাসের প্রথম 3 সপ্তাহেই এ ধরনের আক্রান্ত হয়েছে 250 শতাধিক মানুষ। কোভিড এই নতুন যে ভেরিয়েন্টগুলি আসছে, নিম্বাস ভেরিয়েন্ট বলেন আর যে বাকি যে 2.86 ভেরিয়েন্ট বলেন, এই ভেরিয়েন্টগুলি খুব যে ডেডলি তা না। এটা ডেডলি কাদের জন্য? যারা অলরেডি উইক, অলরেডি তাদের হয়তো হার্টের প্রবলেম আছে, অলরেডি শ্বাসকষ্টের প্রবলেম আছে, এদের এই সব পেশেন্টদের রিস্কটা বেশি। করোনা মোকাবিলায় রয়েছে অতীত অভিজ্ঞতা। মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়, টিকা গ্রহণ, লকডাউন ও সীমিত চলাচল রাখা, গণপরিবহন নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা সহ নানান উদ্যোগের কারণেই দ্রুতই নিয়ন্ত্রণ করা গেছে করোনা তাণ্ডব। আইন প্রতিপালনে মৃত্যু সংখ্যা ছিল ধারণারও অনেক কম। তাই অতীত অভিজ্ঞতার কারণেই এবারও ভয়ের কিছু দেখছেন না জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন। সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে করোনাকে অন্য অনেক দেশের চেয়েও কিন্তু আমরা দ্রুত এবং ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। টিকার ক্ষেত্রে কিন্তু আমরা অগ্রগামী ছিলাম। নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতা এখনকার যে নতুন করে করোনা শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিরোধ এবং চিকিৎসায় কাজে লাগবে। তবে দেশজুড়ে PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি আর টেকনিশিয়ানদের চাকরিচ্যুতির কারণে কিছুটা ছন্দপতন ঘটতে পারে বলে মনে করেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা কখনো ছিল না, এখনো নাই। গত করোনা মহামারীর সময় বা অতিমারির সময়ে যাদেরকে নানাভাবে যুক্ত করেছিল, উচিত ছিল তাদেরকে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে যুক্ত করা, এবং যে ল্যাবগুলো তৈরি করা হয়েছিল, যে PCR মেশিনটি স্থাপন করা হয়েছিল, সেগুলোকে আরও সঠিকভাবে কাজে লাগানোর জন্য। শুধু সরকারের নির্দেশনা প্রতিপালনই যথেষ্ট নয়, করোনা থেকে বাঁচতে সম্মিলিত সচেতনতা বড় ওষুধ বলে মনে করছেন ডাক্তার তামজিদ। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, এইসব দেশে আমাদের যেভাবে এফেক্ট করে, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু একই ধরনের এফেক্ট করবে। তার মানে ওখানে যদি জ্বর আর গা ব্যথা হয়, আমাদেরও তাই হবে। ওখানে যদি এটা হাঁচি কাশি দিয়ে ট্রান্সমিশন হয়, আমাদেরও তাই হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা শুধু প্রাসঙ্গিকই নয়, ব্যক্তিগত ও সামষ্টিক স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থেও জরুরি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে অন্তত 31 জনের। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যন্ত্রপাতি সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ।
গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 10 জুলাই সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 3715 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বরগুনায়। বর্তমানে 187 জন রোগী ভর্তি আছেন বরগুনা হাসপাতালে। দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। 2 দিন ধরে জ্বর ছিল না, তারপর শুধু বমি আর মাথা ঘোরা, এই জন্যই হসপিটাল ভর্তি হয়েছিল। ভালোই, খারাপ না, ভালোই সেবা পাইতেছি। আর মোটামুটি সুস্থ। আজকের টেস্টের পর পাওয়া যাবে যে কতটুকু উন্নতি হয়েছে। আজকে চিকিৎসা সেবা যে যথেষ্ট ভালো, যারা কর্মীরা আছে যে তারা বেশ সেবা দিতে আছে। আগে তো এত অক্ষুণ্ণ আসছি, কিন্তু তার চেয়ে পরিষ্কার বা তাদের যত্ন দিয়ে অনেক ভালো লাগতে আছে। সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সাথে সবাইকে সচেতন হওয়ার তাগিদও দিচ্ছেন তারা। বরগুনাতে খুবই ভয়াবহ অবস্থা ডেঙ্গুতে। এর প্রত্যেকটা সবাইকে আমার এটুকু সচেতনতার বার্তা, আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের সন্তান, নিজের বাসার আশপাশ, নিজের পাশের লোকজন, আপনারা সবাই সচেতন থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগের চেয়ে এখন ডেঙ্গু পরিস্থিতি ভালো জানিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ আকারে ছিল, কিন্তু বর্তমানে দেখি একটু কমছে। পৌরসভা এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সকলের সহযোগিতায় মশা নিধন কার্যক্রম শুরু হওয়ার ফলে কিছুটা আমরা মনে হচ্ছে যে কম দিকে। আইইডিসিআর এর জরিপ অনুযায়ী বরগুনা জেলায় শতকরা 95% বাড়িতেই ডেঙ্গু লার্ভা থাকায় যথাযথ লার্ভিসাইড ছিটানো সহ মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সেই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা আমাদের ফগার মেশিন দিয়ে আমরা অ্যাডাল্টিসাইড দিচ্ছি, সকালবেলা আমরা লার্ভিসাইডও দিচ্ছি, আমরা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি। এখন যত কিছুই দিই আসলে ব্যক্তিগতভাবে যদি সচেতন না হয়, ওই যে পানির ড্রামের বিষয়টাকে যদি তারা পরিশুদ্ধ না করে, তাহলে কিন্তু লার্ভিসাইড থেকে মুক্ত হওয়া যাবে না। তো সেই জন্য আমরা সচেতনতা এবং তার পাশাপাশি আমরা মোবাইল কোর্টও করছি। আমরা আশা করছি এই দুইটির সমন্বয়ে খুব দ্রুতই আমরা একটি ভালো পজিটিভ রেজাল্টের দিকে যাব। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি সবাইকে সচেতন হতে পরামর্শ ডাক্তারদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খুলনার দৌলতপুরে থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী। মাহবুবুর দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি ছিলেন। 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই চাপাতি দিয়ে কুপিয়ে খতিবকে জখম করা হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খতিব নূর রহমান মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া। প্রাথমিকভাবে জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। এই বিষয়ে আমরা খুব সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করছি। এই ঘটনায় তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা অনুসন্ধান করছি। পুরান ঢাকায় সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মুহিনের 5 দিন এবং তারেক রহমান রবিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে বুধবার এই হত্যাকাণ্ড ঘটে। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 4 জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা এবং শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 দিনে অন্তত 4 ফুট
পানি কমেছে কুমিল্লার গোমতী নদী। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। সর্বশেষ গেল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি আর উজানের ঢলে নদীর পানি বেড়েছিল। তখন ৯.৬৮ মিটার স্তরে পানি প্রবাহিত হয়। এরপর থেকে ধীর গতিতে পানি কমতে শুরু করে। শুক্রবার বিকেলে ৮.৪৮ মিটার স্তরে পানি প্রবাহিত হচ্ছিল। সেই হিসাবে এই সময়ে গোমতীর পানি কমেছে ১.২০ মিটার, যা প্রায় ৪ ফুটের মতো। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনীর বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের চিত্র কেমন আমাদের জানাবেন? হ্যাঁ লিজা, যেমনটি বলছিলেন, ফেনীতে বন্যা পরিস্থিতি কোথাও কোথাও উন্নতি হলেও কোথাও কোথাও অবনতির দিকে যাচ্ছে। আপনি যেমনটা বলছিলেন, কিন্তু পানি দুর্গতিতে নামার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা যেটি দেখেছি যে ফেনীর ফুলগাজী এবং পশ্চিমে পানি নামলেও কিন্তু আমাদের যে ছাগলনাইয়া পরিপুর পয়েন্টে পানি বিপত্তির উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ছাগলনাইয়া এবং ফেনী সদরের বেশ কিছু গ্রাম বন্যা পানি প্লাবিত হওয়া অব্যাহত রয়েছে। আর আমরা যেটি খবর নিয়েছি যে দাগনভূঞাতে নতুন করে কিছু কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের তথ্য মতো ১১২টি গ্রাম বর্তমানে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়া যারা যেসব এলাকায় পানি নেমে গেছে সেসব এলাকায় মানুষজন বাড়ি ফেরা শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে প্রায় ৮৩টি আশ্রয়কেন্দ্র থেকে প্রায় ৫,০০০-এর বেশি মানুষ তাদের বাড়িঘরে ফিরছে। তবে তারা বাড়িঘরে ফিরলেও তাদের বাড়িঘরের যে চিত্র তারা দেখতে পাচ্ছে, এটি দিকে তাদের আরো বেশি। জি সুরঞ্জিত, আপনাকে ধন্যবাদ। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই চট্টগ্রামে বেড়ে যায় পাহাড় ধস আতঙ্ক। এতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও কোনোভাবেই থামছে না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ বসতি থেকে অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদেরও সরে যেতে চালানো হচ্ছে প্রচারণা। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম মহানগরীতে ২৬টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে ৬,০০০-এরও বেশি পরিবার। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস, পাহাড় কর্তন এবং অন্য কোনো ক্ষতি না করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তাতে কেউ কর্ণপাত করে না। বিস্ময়কর ব্যাপার হলো, পাহাড়ের অবৈধ সব বাসিন্দাও দিব্যি ভোগ করছেন গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ সহ সব নাগরিক সুবিধা। পাহাড়ে বসবাস করা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের, মাথা গোজার ঠাঁই না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ বাস বলে জানান তারা। দরিদ্রের কারণে তো ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়, অভাবে অনটন থাকলে তো ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। বৃষ্টি হইতে আছে, মাঠ দেওয়া লস করবো, দূর হইয়া যাইবার লাগে, দূরে থাকবার লাগে, তো আমরা সেফে থাকি। ভাঙতে মনে করেন এখন এই সামান্য একটুকুতে আসছে লোক, মনে করেন ওই যে আছে দূরে যায়, ওখানে অত দূর মাটি যায় না। অনেক পাহাড়ের যেগুলিতে হিল, এদের উপরে অনেক বড় মানুষ আছে না, তো আমরা গরিব মানুষ এখানে আল্লাহর মধ্যে আসি, থাকতেছি। ওদেরকে যদি অন্যদিকে একটু আশ্রয় দেওয়া হয় তাহলে তো এখানে উঠে ফেলতে পারবে। তবে প্রতি বছরের মতো এবারও পাহাড় ধসের আগাম বার্তা পাওয়াই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এলাকায় এলাকায় মাইকিং করে জারি করা হচ্ছে সতর্কতা। যে এলাকাগুলো একটু আশঙ্কাপূর্ণ হয়েছে সেখানে আমাদের কিন্তু নিয়মিত মাইকিং চলছে এবং তাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড় ধসের এই বিষয়টা শুধুমাত্র বর্ষাকালের জন্য না, আমরা টোটাল পাহাড় ব্যবস্থাপনাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে এই দুর্ঘটনার কথাগুলো আমরা শুনতে চাই না। গত ১৫ বছরে পাহাড় ধসে চট্টগ্রামে মারা গেছে ৩০০-রও বেশি মানুষ। এটি রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত সহিংসতার কারণে গত 18 মাসে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি আরও বলেছে 2017 সালের পর বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ার ঘটনা এটি। 2024 সালের জানুয়ারি থেকে গত জুন পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোয় এসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে জুন পর্যন্ত নিবন্ধিত হয়েছেন 1,21,000। আর অন্যরা নিবন্ধন ছাড়াই আশ্রয় শিবিরগুলোতে বসবাস করছেন। নতুন করে আসা এসব রোহিঙ্গার বেশিরভাগই নারী ও শিশু। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানটি বিধ্বস্তের কারণ জানিয়েছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো। তাদের প্রাথমিক প্রতিবেদন মতে দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানটির জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়। এতে করে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স থেকে এ তথ্য খুঁজে বের করতে সমর্থ হয়েছেন। তারা বলেছেন বিমানের জ্বালানি সরবরাহের যে দুটি সুইচ আছে সে সুইচ দুটি 1 সেকেন্ডের কম সময়ের ব্যবধানে চালু থেকে বন্ধ হয়ে যায়। ওই সময় বিমানটির গতি 180 নটে পৌঁছেছিল। প্রসঙ্গত এই বিমান দুর্ঘটনায় 242 আরোহী সহ প্রায় 300 মানুষ নিহত হন। গত 12 জুন বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুর 1 আসনের সাবেক এমপি আব্দুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা কমিটির সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইলে আশুগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক্তার নাজমুল হুদা বিপ্লব সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। নরসিংদী মাধবদী স্কুল সুপার মার্কেটের দোকান, ফ্ল্যাট মালিক ও ব্যবসায়ীদের সমস্যা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন। নরসিংদী বেলাবুতে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় 2 বিএনপির নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম 70% মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে 4 চ্যালেঞ্জ। শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদকে। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল, সাগরিকার হ্যাট্রিকে বড় জয়ে শুরু বাংলাদেশের। এরপরে দৈনিক ইত্তেফাক, এসএসসির ফল বিপর্যয়, গণিতে ভরাডুবির নেপথ্যে অদক্ষ শিক্ষক, 87 ভাগেরই গণিতে স্নাতক ডিগ্রি নেই। চাঁদাবাজি নিয়ে নারকীয় বিভৎসতা। এরপরে আছে সমকাল। সমকালের শিরোনাম, রামদা হাতে আলোচনা এসে দুর্বৃত্তের গুলিতে খুন, প্রধান উপদেষ্টা নিয়োগে 2 প্রস্তাব, জড়িত আরও 4 জনের পরিচয় মিলেছে। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যা, নিথর দেহ টেনে হিঁচড়ে চলে উন্মত্ততা, আগে দরকার সুশীল সমাজের সংস্কার। এরপরে আছে যুগান্তর, আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা, বিএনপির চাঁদার বলে ব্যবসায়ী সোহাগ, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনী খসড়া, না ভোট সহ বড় সংস্কার, ইউএসটিআর এর সঙ্গে বৈঠক, শুল্কের ন্যায্যতা চায় বাংলাদেশ। দৈনিক বণিক বার্তা,
বণিক বার্তা শিরোনাম, সামরিক স্থাপনা ও চাকচিক্য বাড়লেও বাংলাদেশের সমরাস্ত্রে ব্যয় খুবই নগণ্য। পাঠদানে অদক্ষ শিক্ষক, প্রাথমিক থেকেই তৈরি হচ্ছে শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজির দুর্বলতা। দর্শক, সর্বশেষ দ্য ডেইলি স্টারের শিরোনাম, পলিটিক্যাল রিস্ক থ্রেটেন টু হার্ট রিফর্মস, কিলিং অফ ট্রেডার ইন ওল্ড ঢাকা, প্রোটেস্ট এরাপ্ট অন ক্যাম্পাসেস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন হাসপাতাল, মোকাবেলায় অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ। খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখম, পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 2 জন রিমান্ডে। 4 ফুট কমেছে কুমিল্লার গোমতী নদীর পানি, ফিরতে শুরু করেছে স্বস্তি, 2-1 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং ধসের ঝুঁকি নিয়েই চট্টগ্রামের পাহাড়ে বাস করছে অসংখ্য পরিবার, সরিয়ে নেওয়া হয়েছে অনেককে, বাকিদেরও নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।